নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য পাওয়ার পলিটিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের সবার প্রথমে বলে রাখি, তৃণমূল কংগ্রেসের তাবর তাবর তিনটি নেতা জেলে ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, তৃণমূল কংগ্রেসের তাবর তাবর তিনটি নেতা কিন্তু জেলে ঢুকতে চলেছেন। ইডি সিবিআই এর হাতে কিন্তু ইতিমধ্যে 2026 বিধানসভা ভোটের আগেই কিন্তু তারা অ্যারেস্ট হতে পারে। প্রথমে চলে আসছি চন্দ্রনাথ সিনহা। এই চন্দ্রনাথ সিনহাটি কে? এই চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু শিক্ষা দুর্নীতি মামলার সাথে জড়িত রয়েছেন। আপনারা জানেন যে পার্থ চ্যাটার্জি এবং পার্থ চ্যাটার্জির যে বান্ধবী অর্পিতা, তাদের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ, বিপুল পরিমাণ টাকা কিন্তু উদ্ধার করেছিল ইডি এবং সিবিআই। আজকে চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু সিবিআই এর নোটিশে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করেনি। আপনারা জানেন 2024 সালে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 40 থেকে 41 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। আজকে সেই মামলা দীর্ঘদিন ধামাচাপার পরেও আজকে কিন্তু ইডি সেই মামলাটিকে কিন্তু পুনরায় আবার চালু করতে চলেছে। পুনরায় সেই কেসটিকে কিন্তু আবারও যে 2026 বিধানসভা ভোটের আগে পুনরায় সেই কেসটিকে আবার তুলবেন। কারণ এই চন্দ্রনাথ সিনহা তৃণমূল কর্মী এবং তৃণমূলে আপনারা জানেন যে সারদা কাণ্ড বলে একটি কাণ্ড ঘটেছিল 2011 থেকে 2014 সালের মধ্যে। সেখানে তৃণমূলের তাবর তাবর নেতা কর্মীরা কিন্তু জেল খেটেছিলেন। আপনারা জানেন যে মদন মিত্র থেকে শুরু করে তাপস পাল, আজকে তাপস পাল মৃত্যু হয়েছে, স্বর্গীয় তাপস পাল, তিনিও কিন্তু জেল খেটেছিলেন এই সারদা কাণ্ডে। মদন মিত্রের মতো কিন্তু একজন তাবর নেতা, সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের কোনো তুলনা হয় না। মদন মিত্র সোশ্যাল মিডিয়াকে কিন্তু ভরিয়ে রেখেছে। এই সোশ্যাল মিডিয়াতে মদন মিত্রের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি। এই মদন মিত্রের মতো নেতাও কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে জেল খেটেছিল সারদা কাণ্ডে। আজকে সারদা কাণ্ডের কথা বাদ দেন, শিক্ষা দুর্নীতির কথা বলেন। শিক্ষা দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি এবং পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছিল এই কেন্দ্রীয় সংস্থা ইডি। আজকে ইডি কিন্তু 2024 সালে চন্দ্রনাথ সিনহার ফ্ল্যাট থেকে 40 থেকে 41 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল। সেই টাকা এবং মোবাইল ফোনের ভিত্তিতে চন্দ্রনাথ সিনহাকে কিন্তু বারংবার ইডি ডেকেছেন সিজিও কমপ্লেক্সে, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু চন্দ্রনাথ সিনহা কম্প্রোমাইজ করেনি, ইডির সাথে দেখা করেনি, তদন্তের স্বার্থে তিনি কোনো রকম ভাবে সাহায্যও করেনি। এইবার লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, যদি চন্দ্রনাথ সিনহা এইবার দেখা না করেন তাহলে কিন্তু একদম সোজা অ্যাকশন নিতে চলেছে ইডি এবং সিবিআই। কারণ আপনারা জানেন দীর্ঘদিন এই মামলাটি কিন্তু পড়েছিল। এবার পড়ে থাকার ফলে এই মামলাটি অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছে। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে, তার আগে এই কেসগুলোকে আবারও কিন্তু পুনরায় আবার কেসগুলোকে চালু করতে চলেছে ইডি এবং সিবিআই। তাহলে পরের মামলাতে আবারও একজনের নাম জড়িয়েছে। তিনি কে? তিনি হলেন মলয় ঘটক। আপনারা জানেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, তিনিও কিন্তু গরু পাচার এবং কয়লা কাণ্ডের জন্য কিন্তু জেল খেটেছিলেন দীর্ঘ 2 বছর। এই অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেল কাটার পরে আবারও কিন্তু পুনরায় বীরভূমে এসে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য হয়েছেন। কিন্তু এই মলয় ঘটক তিনি কিন্তু গরু পাচার এবং কয়লা কাণ্ডের সাথে জড়িত রয়েছেন। 10 থেকে 12 বার তাকে কিন্তু সমন বা চিঠি পাঠিয়েছিল ইডি, কিন্তু কোন রকম ভাবে মলয় ঘটক দেখা করেনি। তিনি অজুহাত দেখিয়েছেন এবং বলেছেন যে মমতা ব্যানার্জি আমার এই বীরভূমে আসছেন, সেই জন্য আমি কোনো রকম ভাবে যেতে পারছি না, এখানে অনেক মিটিং মিছিল রয়েছে। কিন্তু এইবার মলয় ঘটককে শেষ এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে ইডি। এইবার যদি মলয় ঘটক দেখা না করতে পারে, আগস্ট মাসের 1 তারিখে কিন্তু লাস্ট ওয়ার্নিং ছিল, কিন্তু মলয় ঘটক দেখা করেনি। এইবার দেখা যাক 2026 বিধানসভার ভোটের আগে মলয় ঘটককে ইডি বা সিবিআই দুইজনের মধ্যে কোনো কেন্দ্রীয় সংস্থা অ্যারেস্ট করে কিনা।
এবার চলে আসছি ফিরহাদ হাকিম। আপনারা জানেন যে ফিরহাদ হাকিম একটি দুর্নীতির সাথে জড়িত রয়েছে। আপনারা জানেন যে নারদা কাণ্ড বলে একটি কাণ্ড ঘটেছিল, সেই কাণ্ডে কিন্তু এই ফিরহাদ হাকিমের নাম জড়িত ছিল। ফিরহাদ হাকিম কিন্তু আরেকটি অনলাইন গেমিং সংস্থার সাথে জড়িত রয়েছে। আপনারা তো জানেন তৃণমূলের কোনো নেতা বা কোনো মন্ত্রী এমন কোনো দুর্নীতির সাথে জড়িত বা ক্লিয়ারলি এমন কোনো মন্ত্রী নেই, কেউ না কেউ একটা না একটা দুর্নীতির সাথে জড়িত রয়েছে। এই ফিরহাদ হাকিমও কিন্তু একটি অনলাইন গেম সংস্থার দুর্নীতির শিকার। আমি কেন বলছি, আমির খান নামে একটি লোককে অনেক দিন আগে অ্যারেস্ট করা হয়েছিল, ইডি বা সিবিআই অ্যারেস্ট করেছিল। সেখান থেকেই ফিরহাদ হাকিমের নাম কিন্তু উঠে আসছে। এই ফিরহাদ হাকিম অনলাইন গেম ব্যাটিং যে গেমটি আছে সেই গেমের সাথে কিন্তু জড়িত ছিল। এই গেম থেকে তিনি অনেক টাকা উপার্জন করেছিল। তাই এইবার 2026 বিধানসভা ভোটের আগে তানাকেও কিন্তু ডাকতে পারে ইডি বা সিবিআই। এই দুইজন কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমার যতদূর ধারণা ইডি বা সিবিআই দুইজন কিন্তু ডেকে ফিরহাদ হাকিমকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে। যদি জিজ্ঞাসাবাদে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করবে ইডি। তাহলে ইডি যদি অ্যারেস্ট করে তাহলে 2026 বিধানসভা ভোটে কে লড়বে? আপনারা তো জানেন যে 2026 বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে তৃণমূল কর্মীরা কিন্তু বিপুলভাবে ঝাঁপাচ্ছেন, তৃণমূল নেতারা কিন্তু ঝাঁপাচ্ছেন। এইবার 2026 বিধানসভা ভোটের আগে যদি তৃণমূল কংগ্রেসের 3টি নেতা অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। এমনিতেই অনেকটা ফ্যান ফলোয়ার্স কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সবসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায়, সোশ্যাল মিডিয়ায় ভাসতে চায়, সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসটাকে সবসময় ফেস ভ্যালু ভাবে দেখাতে চায়। আপনারা বলতে পারবেন বিজেপির যে 77টি এমএলএ রয়েছে তাদের কি সেই রকম ভাবে কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়? বিজেপি কর্মীরা কিন্তু নিজেদের যে 77টি এমএলএ তাদের নামও ঠিকঠাক জানে না। প্রত্যেকটি এমএলএ কিন্তু সেরকম ভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আসে না। তৃণমূল কংগ্রেসের যেরকম মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় এসে কুমড়ো পটাশ গান গেয়ে কিন্তু ভাইরাল হয়ে যায়, আর বিজেপির কিন্তু কোনো নেতা কর্মীরা কিন্তু সেরকম ভাবে সামনে আসে না। শুধুমাত্র সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর রিসেন্ট সদ্য যে রাজ্য সভাপতি হয়েছেন যে শ্রমিক ভট্টাচার্য, এই তিনজনই কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় বা মোবাইলের সামনে আসে। তাছাড়া কিন্তু বিজেপির যে 77টি এমএলএ, আপনি যে আমার ভিডিওটি দেখছেন আপনিও বলতে পারবেন না 77টি এমএলএ এর নাম। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের আগে তিনজন, যদি এই তিনজনের নাম বললাম, যদি এই তিনজনের মধ্যে তিনজনই অ্যারেস্ট হয় না তাহলে খেলা অবশ্যই ঘুরে যাবে বিজেপির পক্ষে। 2026 বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয় হবে, লিখে রাখেন। কারণ তৃণমূল কংগ্রেসের যতগুলো নেতা আছে সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত, এমন একটি ফ্রেশ নেতা দেখাতে পারবেন না। কেউ কয়লা কাণ্ডের সাথে জড়িত, কেউ গরু পাচারের সাথে জড়িত, কেউ শিক্ষা দুর্নীতির সাথে জড়িত, কেউ সারদা কাণ্ডের সাথে জড়িত, কেউ নারদা কাণ্ডের সাথে জড়িত। এমন কোন একটি ফ্রেশ নেতা আপনি দেখাতে পারবেন না। কারণ তৃণমূল কংগ্রেসের সবাই, যতগুলো নেতা আছে সবাই কিন্তু কিছু না কিছু দুর্নীতির সাথে জড়িত রয়েছে। সে দুর্নীতিগুলো কিন্তু আস্তে আস্তে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই সামনে আনতে শুরু করেছে। ইডি এবং সিবিআই চাইছে যে 2026 নির্বাচনকে সামনে রেখে এই সব নেতাদেরকে আগে সামনে আনতে হবে, যেসব নেতারা দুর্নীতির সাথে জড়িত। এইবার বিজেপি কিন্তু কেন্দ্রীয় সংস্থা, যে কেন্দ্রীয় সংস্থা কিন্তু ইডি সিবিআই, তাদেরকে যে উপর কেন্দ্রীয় দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু অবশ্যই ইডি সিবিআই কে চাপ দিচ্ছেন যে পুরনো কেস, পুরনো মামলা যেগুলো তৃণমূল কর্মী বা তৃণমূল নেতারা এই কাজটি করেছে সেই কেসগুলো পুনরায় তোলেন, যাতে 2026 বিধানসভা ভোট সহজে কিন্তু পার করা যায়। এইবার 2026 বিধানসভা ভোটে যদি তিনটি মাথাকে অ্যারেস্ট করে ফেলে সিবিআই বা ইডি, তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে।
আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। এই 26 বিধানসভা ভোট কিন্তু শাসক দল এবং বিরোধী দল এই দুটো দলই কিন্তু ভালোভাবে ঝাঁপাচ্ছে। জানে যে অস্তিত্বের লড়াই টিকে থাকতে হলে পারে, অস্তিত্ব টিকেই রাখতে হলে পারে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবারও দেখা হবে। 2026 বিধানসভা রয়েছে পশ্চিমবঙ্গে, তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই বিধানসভা ভোটের সম্পূর্ণ ফলাফল এবং কি হতে পারে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।